জানি না কি করবে, ফাইন করবে নাকি যেতে দেবে না পয়সা নামিয়ে দেবে, এখন জানি না, সবটাই হচ্ছে ওপরওয়ালার হাতে। এমনই অবস্থা পুরো ট্রেনটাতে, কোনো জেনারেল কামরা নেই, পুরোটা রিজার্ভ কামরা। পিঙ্ক কালারের ট্রেনের সঙ্গে সবুজ কালারের ট্রেনের জয়েন্ট। একটা ট্রেন এমন একটা স্টেশনে এসে দাঁড়াক যেখানে চারিদিকে প্রচুর বরফ টরফ পড়ে রয়েছে। জাপানের ট্রেনে একদিন বসে ট্রাভেল করেছি, আজ চলো দাঁড়িয়ে ট্রাভেল করি। करेंगे हम सबसे प्यार জাপান को आज बना देंगे বিহার। ভেবেছিলাম এই 9 নম্বর পর্বটাই হবে জাপান সিরিজের শেষ পর্ব। টোকিও শহর, রেনকোজি মন্দির, তারপর জাপান থেকে কলকাতা ফিরে আসার অভিজ্ঞতার মধ্যে দিয়েই দিন দশকের গল্পের ইতি টেনে আমিও ছুটি নেব মাসখানেকের জন্য, কিন্তু সেটা আর হলো না। জাপান সিরিজে এই অতিরিক্ত পর্বের সংযোজনটা শেষমেশ করতেই হলো, যেটা একরকম শিক্ষাও বলা যেতে পারে। যে পর্বে আমি শেয়ার করব রিজার্ভেশন ছাড়া জাপানের ট্রেনে প্রায় 12 ঘন্টা জার্নি করার এক দুর্বিষহ অভিজ্ঞতার কথা। আর এখানে টিটিকে বলে ওসব ম্যানেজ হবে না, মাইকে ঘোষণা হচ্ছে যে নো সিট ফর আনরিজার্ভ প্যাসেঞ্জার। যারা কম বেশি দূরপাল্লার ট্রেন জার্নি করেন এবং টিকিট না পাওয়া নিয়ে প্রায়শই সমস্যায় পড়েন, তাদের এই পর্বটা অবশ্যই দেখা এবং শেয়ার করা উচিত। বললো কোনো ট্রেনের টিকিট নেই আজকে, পরবর্তী ট্রেন সকাল 8:43, ওই ট্রেনেও টিকিট নাই, অনলি স্ট্যান্ডিং। একই সঙ্গে টোকিওর সবথেকে বড় ইলেকট্রনিক্স মার্কেট আখিয়াবাড়া থেকে টুকটাক কিছু কেনাকাটা এবং অ্যাপেলের আইফোন, তাও আবার সেকেন্ড হ্যান্ড, জাপানে কতটা সস্তা ভারতবর্ষের তুলনায়, সেই অভিজ্ঞতাও শেয়ার করব জাপান সিরিজের 9ম পর্বে। 12 ফেব্রুয়ারি 2025, সময় সকাল 6:43। সিন কিছু এরকমই। আমাদের এখন এই বরফে, মানে বরফ জমে যাওয়া রাস্তায় ব্যাগ টানতে টানতে গিয়ে ছুটে গিয়ে ট্রেন ধরতে হবে। সাপোরো থেকে আজ আমাদের টোকিও ফিরে আসার দিন। আবারও জার্নি হবে টানা 12 ঘন্টার। সাপোরো থেকে প্রথমে ট্রেন ধরে সিন হাকোদাতে, তারপর সেখান থেকে বুলেট ট্রেন ধরে টোকিও। আর ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী আমাদের জেআর পাসের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আজ 7 দিন সম্পূর্ণ। এটাকে কাজে লাগিয়ে সব ট্রেনের অ্যাডভান্স রিজার্ভেশন আগেই করে রেখেছি। ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে লাগেজ নিয়ে হোটেল থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছে ট্রেন ধরা, এটাই ছিল দিনের প্রথম কাজ। ঘুম থেকে উঠে ভাবছিলাম যাবো কি যাবো না, কালকে লেট নাইট ঘুমিয়েছি, ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে গেছিলো। যদি ছুটে গিয়ে ট্রেন পেয়ে যাই তাহলে বাকি কথা, ট্রেনে উঠে হচ্ছে আপনাদের সাথে। হোটেল থেকে স্টেশন হাঁটা পায় মাত্র 650 মিটার, খুব বেশি হলে মিনিট 5 মতো সময় লাগতে পারে। তারপর স্টেশনে পৌঁছে টিকিট পাঞ্চ করে ট্রেনে উঠে পড়া, এই তো। কিন্তু বরফের মধ্যে দিয়ে পা চললেও চলছিল না ট্রলি ব্যাগের চাকা, তাই এই সামান্য পথটুকু যেতে নষ্ট হলো বেশ কিছুটা অতিরিক্ত সময়। এখন টাইম হয়ে গিয়েছে কত, 47। আর 5 মিনিট। হাঁটা অন্য জিনিস, আর এই ব্যাগ হাতে এই বরফ কাটা অন্য জিনিস। ছটা 52 ট্রেন। স্টেশনে ঢুকে শান্তি। স্টেশনের মধ্যে যখন চলে এসেছি তখন ঘড়িতে সময় সকাল 6:50। ট্রেন ছেড়ে যেতে আর মাত্র 2 মিনিট বাকি। সাপোরো এমনিতেও বড় স্টেশন, এয়ারপোর্ট যাওয়ার লোকাল ট্রেন আর অন্যান্য ট্রেনের মধ্যে ডিসপ্লে বোর্ডে কোথাও খুঁজে পেলাম না হাকোদাতে যাওয়ার সকাল 6:52 লিমিটেড এক্সপ্রেসের নাম কিংবা প্ল্যাটফর্ম নাম্বার। যখন টিকিট কেটে ঢুকছি তখন বাজে 51, 52 ট্রেন ছাড়বে। আমি না বোর্ডে কোথাও ট্রেনটা দেখতে পেলাম না, কোথাও বোর্ডে কোথাও নেই ট্রেনটা। এবার আমি কাউন্টারে এখানে জিজ্ঞেস করলাম, বললো ট্রেন লেফট, কিন্তু 6:51 তো আমি দেখতে পাইনি ট্রেনটা বোর্ডে কোথাও। হয়তো এটা হতে পারে তাড়াহুড়ো করে চোখের ভুলে হয়তো ট্রেনটা ছিল বা ট্রেনটা ছিল না, যাই হোক কিছু একটা গন্ডগোল হয়েছে। দেখো ট্রেন চলে গিয়েছে, পাশে জিআরের অফিস রয়েছে, এখানে কথা বললাম গিয়ে, বললো কোনো ট্রেনের টিকিট নেই আজকে, পরবর্তী ট্রেন সকাল 8:43, ওই ট্রেনেও টিকিট নাই, অনলি স্ট্যান্ডিং। পরবর্তী ট্রেন রয়েছে সকাল 8:43, অনলি স্ট্যান্ডিং, অর্থাৎ ওই ট্রেনে যাওয়া যাবে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেট্রো কিংবা লোকাল ট্রেন ছাড়া এ যাবৎ কোনো এক্সপ্রেস ট্রেনে কোনো প্যাসেঞ্জারকে দাঁড়িয়ে ট্রাভেল করতে দেখিনি। ঘন্টা 4 দাঁড়িয়ে ট্রাভেল করা আদৌ কি সম্ভব? যদিও এই রুটে লোকাল ট্রেন চলে, যেটা সময় নেয় প্রায় 10 ঘন্টার কাছাকাছি। শুধু তাই নয়, হাকোদাতে থেকে টোকিও যাওয়ার যে হায়াবুসা বুলেট ট্রেন, সেটাতেও কোনো সিট ফাঁকা নেই। স্নো ফেস্টিভ্যাল শেষ করে সবাই ফিরছে, তাই সব ট্রেন ফুল। আর ফ্লাইট ভাড়া এক একজনের প্রায় 25,000 জাপানিজ ইয়েন, তাও আবার ফ্লাইট রয়েছে রাতে। এমনই অবস্থা পুরো ট্রেনটাতে, কোনো জেনারেল কামরা নেই, পুরোটা রিজার্ভ কামরা। আমি ভাবলাম যে আমরাই সেই যাত্রী যারা মানে এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। দেখলাম না, অনেক প্যাসেঞ্জার আছে যারা এরকম জায়গা পায়নি, তারা কি করছে, এই যে এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে। জার্নি হবে হচ্ছে আমাদের 3 ঘন্টা 16 মিনিট। সুমিত বলছে যে দাঁড়িয়ে যেতে পারবো না, আমার শরীর খারাপ, তুমি আমাকে ফ্লাইট টিকিট করে দাও।
ফ্লাইটের টিকিট যে করবো, ফ্লাইটের ভাড়া যদি আমি 50,000 টাকা, দুজনে 50,000 টাকাই দিলাম আমি, কিন্তু ফ্লাইটই নেই, সেই রাত্রে ফ্লাইট আছে আর আমাদের বিকালের মধ্যে পৌঁছাতে হবে। তো দাঁড়িয়ে পড়লাম, দেখা যাক। জাপানের ট্রেনে একদিন বসে ট্রাভেল করেছি, আজ চলো দাঁড়িয়ে ট্রাভেল করি। আমাদের দিক থেকে ভাবলে ব্যাপারটা কিছুটা এরকম, হাওড়া থেকে মালদা যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেসের পুরো ট্রেনটাই রিজার্ভ, ট্রেনে একটাও সিট নেই। তবু রেল অনুমতি দিয়েছে এই ট্রেনে ওঠার, কিন্তু সিট পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো আবার একটা লিখেছে, কি বলে, অনুরোধপত্র, বলছে স্যার শরীর ভালো নেই, দুটো সিট ম্যানেজ করে দিন। আর শরীর বেচারা সত্যি খারাপ। তো দেখা যাক টিটি সাহেব কই আসছে, কে যে টিটি, কে যে পুলিশ। আগের বার 6:51 এসেও ট্রেন দেখতে পাইনি, ট্রেনের টিকিট দেখতে পাইনি, বলেছে 6:52 নাকি ট্রেন ছেড়ে চলে গেছে। আর এই ট্রেন যখন ছাড়লো তখন বাজে হচ্ছে 6:46, মানে 3 মিনিট দেরিতে। এইভাবেই কেটে যাবে 3 ঘন্টা 16 মিনিট। কিন্তু কথা হচ্ছে যে এই ট্রেনটা তো ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 90-100 ম্যাক্সিমাম, কিন্তু হায়াবুসা ছুটবে 316 কিলোমিটারে। তখন কি এইভাবে দাঁড়িয়ে যেতে পারবো? পরবর্তী এবং তার পরবর্তী স্টেশন আছে, সেখান থেকে লোক উঠবে, তারপরে দেখবো যে এই কামরার কি চিত্র হয় না, এরকমই থাকে। করেঙ্গে হাম সবসে প্যার, জাপান আজ হো গয়া বিহার। জেআর পাস রয়েছে বলে আমাদের আলাদা করে টিকিট কাটতে হয়নি। যদি টিকিট কেটে ট্রাভেল করতে হতো, সেক্ষেত্রে সাপোরো থেকে হাকোদাতে যেতে এই এক্সপ্রেস ট্রেনে এক একজনের ভাড়া লাগতো ভারতীয় টাকায় 5,683 টাকা। সেক্ষেত্রেও রিজার্ভেশন ছাড়া এই একইভাবেই যেতে হতো। বেশিক্ষণ ট্রলি ব্যাগের উপর বসলাম না, কারণ আমার ভার নিতে গিয়ে বেচারা চেপটে যাবে। তো এইভাবেই মাটিতেই আর কি বসে পড়লাম। ঠিক আছে, ইন্ডিয়ান রেলে কখনো মাটিতে আমাকে বসতে হয়নি, টিকিট ফিকিট সব ম্যানেজ হয়ে গিয়েছিলো। আর যদি খুব শখ হয় তো দরজার ধারে গিয়ে বসেছি, বাট এই জার্নিটা পুরোপুরি আমাকে মাটিতে বসে যেতে হবে, কোনো চাপ নেই তাতে আমার। ঠিক আছে, ইটস ওকে। দীর্ঘ জার্নি, ট্রেনও কাঁপছে, লাইনটা তো অতটা স্মুথ নয়। তারপরে ডিজেল ইঞ্জিনের ট্রেন, যারা দাঁড়িয়েছিল অনেকে দেখলাম খানিক বাদে আর কি আমারই পন্থা অবলম্বন করে বসে গেলো। কতক্ষণ মানুষ দাঁড়াবে? তারপরে সকালের ট্রেন, চোখে একটু ঘুম থাকে। এখানে প্রচুর মানুষ মেঝেতে বসে যাচ্ছে। আর এখানে টিটিকে বলে ওসব ম্যানেজ হবে না, মাইকে ঘোষণা হচ্ছে যে নো সিট ফর আনরিজার্ভ প্যাসেঞ্জার, মানে আনরিজার্ভ প্যাসেঞ্জাররা কোনো রিজার্ভ সিটের জন্য আর কি বলতে পারবে না। আর এখন অবধি কোনো টিটি আসেনি, ট্রেনে পুলিশ আছে, তারা নিজেদের ঘরে বসে আছে, তারা কিন্তু কেউ এসে কোনো কিছু বলেনি আমাদেরকে। হ্যাঁ, কোনো স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে, সেখানে দু একজন যাত্রী ওঠানামা করছে, এখন অবধি সেরকম চাপ নেই। আর ঠান্ডা মারাত্মক, যখন দরজাটা খুলে দিচ্ছে ঠান্ডা, বাইরে তো মাইনাস, প্রচণ্ড কষ্ট হচ্ছে। বাকি জার্নি ঠিকঠাকই আছে, সঙ্গে খাবার দাবার আছে। ওই যে টিকিট পাবো না টেনশন হচ্ছিলো যে ট্রেনে উঠতে পারবো কি পারবো না, ফ্লাইটের ভাড়া অত বেশি, ফ্লাইটের টিকিট কেটেও যে টিকিট কনফার্ম হয় তার কোনো মানে নেই। বাট ঠিক আছে, জীবনে সব কিছু ঢোকার দরকার। আর আমাকে সময় সব কিছু শিখিয়েছে, সব কিছু পরিস্থিতির সাথে। এটাই বোঝার দরকার যে সবসময় টাকা থাকলে, প্ল্যান থাকলে সব কিছু হয় না। কখনো সময়ের সাথে আমাদেরকে মান নিতে হয়, এটাই জীবন। আপনার ইনকাম হোক 2 টাকা বা 200 টাকা বা 2 কোটি টাকা, আলটিমেট পরিস্থিতির সাথে আমাদের সবাইকে মানাতে হয়, তবেই আমরা ভালো থাকবো। তুই এটা কোথায় উঠবে এত বড় বড় সুটকেস নিয়ে? ভাই জায়গা দে। সাপোরো থেকে হাকোদাতের পথে রয়েছে টোটাল 14টা স্টেশন। প্রত্যেকটা স্টেশন থেকেই এমন অনেক যাত্রী উঠল যাদের সিট রিজার্ভেশন করা না থাকলেও সঙ্গে রয়েছে বড় বড় লাগেজ। প্যাসেঞ্জার আর লাগেজের ভিড়ে এই ছোট্ট জায়গাতে বেশ চাপাচাপি হচ্ছিল। দাদা বৌদি উঠেছে আবার 3টে বড় বড় সুটকেস নিয়ে। ভাই এমনিতে মানুষের জায়গা হচ্ছে না। কিন্তু এত কিছুর মধ্যেও কোনো চিৎকার চেঁচামেচি নেই। কোনো আনরিজার্ভ প্যাসেঞ্জারকে দেখলাম না যে রিজার্ভ কামরার ভেতরে যাওয়ার চেষ্টা অবধি করছে। ট্রেন যখন মাঝে কোনো না কোনো স্টেশনে দাঁড়িয়েছে, একবার ট্রেন থেকে নেমে বাইরের পরিবেশটাকে অনুভব করার চেষ্টা করেছি, আর সেই সঙ্গে প্ল্যাটফর্ম চত্বর খোঁজার চেষ্টা করেছি এক কাপ চা। বাইরে আজকে রোদ আছে, আর যে পরিমাণে হাওয়া দিচ্ছে, অবস্থা পুরা খারাপ, হাসা লেগে যাবে। এটাও এক ধরনের বন্দে জাপান, কারণ এখানে দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। যখন দরজার কাছে ক্যামেরা রেখেছি, তখনই বন্দি করেছি এই যাত্রাপথের অপরূপ সৌন্দর্য। ছোট ছোট সব পাহাড়, তার উপরে জমা বরফ, আর রেলপথটুকু ছাড়া বাকি সব কিছুই কয়েক ফুট বরফের নিচে। মেঘলা আবহাওয়া, মাঝে মধ্যে স্নোফল হচ্ছে। সব মিলিয়ে এই জার্নি এক কথায় ফাটাফাটি। শুরুর থেকে ওই জায়গাটায় বিন্দাস বসছিলাম, কিন্তু বাধ্য হয়ে এলাম উঠতে, কারণ একে তো মানুষ বড় বড় ব্যাগ তুলেছে, তারপরে যারা প্যাসেঞ্জার তারা যাতায়াত করছে, যারা গ্রিন কোচে আছে, এটা হচ্ছে গ্রিন কারের ভাড়া সব থেকে বেশি। ঠিক আছে, ওটা ফার্স্ট ক্লাসের মতো আমাদের ওখানে, বাকি সব রিজার্ভ কার। গ্রিন কারের মানুষজন যাতায়াত করছে, বাথরুম যাচ্ছে, তাই আমি থাক, ওখানটা ছেড়ে দিলাম, এখানটা এসে বসলাম। অনেকের কুম্ভমেলা ছবি দেখছি এখন, সবাই ভেবে কুম্ভমেলা যাচ্ছে। বাট টিল না বলবো যে জাপানের কিন্তু ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন, স্টেশনে দাঁড়াচ্ছে ট্রেন, লোকজনও চুপচাপ, মানে নোংরা ফোংরা কিচ্ছু নেই, যেটুকু আছে মেঝেতে আছে। কিন্তু এই যে ট্রেনের দরজা বলুন, দেয়াল বলুন, ঠিকঠাক। তাও এখানকার এটা এক্সপ্রেস ট্রেন, ঠিক আছে, বুলেট ট্রেন নয়। দেখা যাক বুলেট ট্রেনে কী অভিজ্ঞতা হচ্ছে। এই যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, অনেকে দাঁড়িয়ে আছে, বসে আছে, কামরার ভেতরে কিন্তু কিছু সিট এখনো ফাঁকা আছে। হয়তো যাত্রী আসেনি বা ওঠেনি, বা হয়তো অন্য স্টেশন থেকে উঠবে, কিন্তু কাউকে দেখলাম না কিন্তু কামরার ভেতরে ঢুকতে, যে এখানে দাঁড়াবো না, দরজার ধারে ভেতরে গিয়ে বসবো, সিট ফাঁকা আছে বসে পড়বো।
কেউ কিন্তু বসেনি, এই ভদ্রতাটুকু কিন্তু আছে। আমাদের ওখানে হলে ঢোক ঢোক আগে জায়গা ধর, মানে ওখানে যে আসল যাত্রী যার টিকিট আছে সেই জায়গা পায় না, এমন অবস্থা। আর এইদিকে কিন্তু ইলেকট্রিফিকেশন নেই, সব ডিজেল ট্রেন। মানে এই রুটটা কিন্তু পুরোটা ইলেকট্রিক নয়। এই রুটে ডিএমইউ ট্রেন চলে। ইলেকট্রিফিকেশনের কাজ শেষ হলে আগামী দিনে বুলেট ট্রেন চলবে। জাপান ভূমিকম্পের দেশ হওয়া সত্ত্বেও এই রেলপথ চলে গিয়েছে উচিউরা উপসাগরের প্রায় ধার ঘেঁষে। ট্রেনের গতিও বেশ ভালোই। চারিদিকে এত বরফ, এদিকে সমুদ্রের ঢেউ এসে রেলের গার্ডওয়ালে আছড়ে পড়ছে। একটা ট্রেন জার্নি কত সুন্দর হতে পারে তার অন্যতম উদাহরণ জাপানের এই নর্দার্ন সাইডের কোস্টাল ট্রেন জার্নি। দেখুন সমুদ্র কত কাছে চলে এসছে এবার। যাওয়ার দিন আমি এটা দেখেছিলাম, আর ওই যে সমুদ্রের ওই পাশে সব পাহাড়গুলো রয়েছে না, সমস্ত বরফে ঢাকা। এত ধার দিয়ে চলছে সমুদ্রে, তাও কত স্পিডে ট্রেন যাচ্ছে। এটা হচ্ছে সি অফ জাপান, জাপান সমুদ্র এটা। এক একটা জায়গাতে ট্রেন আর সমুদ্রের মধ্যে ডিস্টেন্স প্রায় নেই বললেই চলে। ভয় যে একেবারেই লাগছিল না সেটা বলতে পারি না। শীতকাল বলে চারিদিকে বরফ জমে রয়েছে। বছরের অন্যান্য সময়, বিশেষ করে শরৎকালে যখন আকাশ পরিষ্কার থাকে, তখন এই ট্রেন জার্নি কতটা সুন্দর হতে পারে সেটাই মনে মনে কল্পনা করছিলাম। আর এই কল্পনার মাঝে আমাদের ট্রেন পৌঁছে গেল এই যাত্রাপথের আরও একটা স্টেশনে। এই পড়েছে আমাদের প্ল্যাটফর্ম। পুরো প্ল্যাটফর্ম জুড়ে বরফ, এইদিকে তো আরও বরফের পরিমাণ বেশি। সিগন্যাল দেওয়াই আছে ট্রেনের। বাইরে মেঘ, সেই সঙ্গে ঠান্ডা, এদিক থেকে ঠান্ডা হাওয়া ছুটে আসছে। এই জন্য এই জায়গা তো ঠান্ডা। ওই যে দূরে সব ট্রলারগুলো মাছ ধরছে। এ পর্যন্ত যত রকম সমুদ্র সৈকতে গিয়েছি, হয় বালি না হলে বড় বড় পাথর দেখেছি, কিন্তু সমুদ্রের ধারে বালির পরিবর্তে বরফ জমে রয়েছে, তার পাশেই একটা রেল স্টেশন, এমনটা কোনোদিনই দেখিনি। আমার আজকের যারা দর্শক তারা এমনটা দেখেছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ট্রেন জার্নিতে একটা স্নোফল হোক, একটা ট্রেন এমন একটা স্টেশনে এসে দাঁড়াক যেখানে চারিদিকে প্রচুর বরফ টরফ পড়ে রয়েছে, তো সেটাই হয়েছে। এখানে ট্রেন এসে দাঁড়িয়েছে একটা স্টেশনে, সামনে লাগাতার স্নোফল হচ্ছে, লাইন পুরো বরফে ঢাকা, আর যাত্রীরা ট্রেনে উঠছে। রেলপথের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে যেখানে পয়েন্ট সিস্টেম বা জাংশন পয়েন্ট রয়েছে, ট্র্যাকম্যানরা ট্র্যাক থেকে বরফ পরিষ্কার করার কাজ করছে, যাতে সিগন্যাল সিস্টেম বা রেল চলাচলে কোনো রকম দেরি না হয়। আর জাপানের ট্রেন এতটাই পারফেক্ট টাইমে চলে যে কানেক্টিং ট্রেনগুলো ধরার ক্ষেত্রে কোনো রকম সমস্যাই হয় না। 12টা বেজে 20 মিনিট, আমাদের পরবর্তী ট্রেন 48 মিনিটে। তার মানে আমাদের হাতে এখনো 20 মিনিট মতো সময় আছে। ট্রেন জার্নি শুরুতে মন ছিল একরাশ চিন্তায় জর্জরিত। ট্রেনে উঠতে পারবো কিনা, টিটি এসে ফাইন নেবে কিনা, সিট ছাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় ঘন্টা চারেক ট্রাভেল করা আদৌ সম্ভব হবে কিনা, কিংবা লাগেজ কোথায় রাখবো, কত কিছু। কিন্তু জার্নির মাঝে এই সব কিছু আর মনে আসেনি। ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকার পরেও পায়ে ব্যথা করেনি। একবারও মনে হয়নি একটা সিট ম্যানেজ করতে পারলে ভালো হতো। আসলে প্রকৃতির সৌন্দর্য আমাদের সব রকম পরিশ্রম কিংবা টেনশন ভুলিয়ে দেয় ব্যথা নিরাময়ক পেনকিলারের মতো। আর এমনিতেও ইন্ডিয়ান রেলে দরজার ধারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ট্রেন কভার করার অভ্যেস আমার রয়েছে। খানিক পরেই শুনলাম ট্রেনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের ট্রেন পৌঁছে গেছে এই যাত্রাপথে তার শেষ স্টেশন সিন হাকোদাতে হুকোতোতে। এরকম একটা ওয়েদার যেখানে সব চারিদিকে বরফ, এখনও লাগাতার স্নোফল হচ্ছে, ট্রেন কিন্তু টাইমে ঢুকেছে। ঢুকতে স্টেশনের ট্রেন এখানে না কার্ভ আছে, ওই যে স্টেশনটা দেখা যাচ্ছে এখান থেকে, ওটাই হচ্ছে সিন হাকোদাতে হুকোতো। এবার আমাদের ট্রান্সফার হতে হবে জিয়ার লাইনে, নিতে হবে হচ্ছে হায়াবুসা ট্রেন ফর টোকিও। সাপোরো থেকে ঘন্টা চারেকের ট্রেন জার্নি সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছালাম হাকোদাতে। আমাদের পরবর্তী ট্রেন টোকিওর পথে হায়াবুসা 28 ছেড়ে যাবার সময় বেলা 12টা বেজে 48 মিনিট। কিন্তু এই ট্রেনটা তো বটেই, এমনকি তার পরবর্তী ট্রেনটাও পুরোপুরি রিজার্ভ, কোনো আনরিজার্ভ কামরাই নেই। সাপোরো স্টেশন থেকে ইস্যু করা টিকিটে লেখা রয়েছে কার নাম্বার 8। ট্রেনের নাম, নম্বর, ছেড়ে যাওয়ার সময় সব কিছু ঠিক আছে। তাহলে আমরা কি করব? উঠবো না উঠবো না? আমাদের টিকিটে লেখা আছে যে স্ট্যান্ডিং টিকিট অনলি, আর ট্রেনে লেখা আছে যে 28 নম্বর হায়াবুসা রিজার্ভ। এবার আমাদের যে 8 নম্বর কোচ, ওটা জেনারেল না রিজার্ভ বুঝতে পারছি না। যদি না হয় তাহলে হয়তো উঠতে দেবে না, তাহলে কি যাওয়া চাপ হয়ে যাবে। এই যে 8 নম্বর কোচ, কার নম্বর 8, এটা কি রিজার্ভ? তো হায়াবুসায় সব যাত্রীরাই বসে আছে, আমরা একমাত্র দাঁড়িয়ে আছি। এটা লেখা আছে যে ফর রিজার্ভ। এবার এটা ছাড়া তারপর ট্রেন নেই, কোন ট্রেনে যাব?
সব ট্রেন যদি পরপর রিজার্ভ হয় তাহলে যাবো কোন ট্রেনে? আর একটা প্লাস পয়েন্ট আছে, যদি কিছু বলে আমাদেরকে তাহলে আমরা বলবো যে আমাদের যে টিকিটটা সেখানে কিন্তু 8 নম্বর কোচ লিখে দিয়েছে, তো আমরা 8 নম্বর কোচ উঠে পড়েছি, যে আমাদের কাছে জেআর পাস রয়েছে। জানি না কি করবে, ফাইন করবে না কি যেতে দেবে না পয়সা নামিয়ে দেবে, এখন জানি না, সবটাই হচ্ছে ওপরওয়ালার হাতে। আর এমনই কপাল, আমরা যে কামরায় উঠলাম দুনিয়ার যত ফরেনার ট্রাভেলার সব এই কামরাতেই উঠলো, মানে ভেবেছিলাম 2-4টা সিট ফাঁকা যাবে, ফাঁকা যাওয়ার উপায় নেই, সব এখানেই উঠলো এসে। রিজার্ভেশন ছাড়াই আর কি যদি হয়ে যায়, বুলেট ট্রেনে জানি, হায়াবুসাতে যায়নি, বাঙালি তাহলে আরও একবার ইতিহাস লিখবে। ছেড়ে দিল আমাদের হায়াবুসা ট্রেন, এখনও টিটি সাহেব আসেনি। সামনের দুটো সিট দেখলাম ফাঁকা ছিল, ঠাকুর করে জন্য সিট দুটো আমাদের জন্য ফাঁকাই থাকে, আর যেন কেউ না আসে এটাতে। তো দেখা যাক আলটিমেট কী হচ্ছে। সবভাবে মেন্টালি প্রিপারেশন নিয়ে নিয়েছি, হয় পরের স্টেশনে পড়তে হবে, নাহলে ফাইন দিতে হবে, নাহলে জানি না কী করতে হবে আর ঠিক। বাট ভগবানকে বলবো আর টেনশন দিও না, সারাদিনে প্রচণ্ড ক্লান্ত, শরীর প্রচুর ক্লান্ত হয়ে গেছে। ইন্ডিয়াতে হলে এত টেনশন নিতামই না, বিদেশ বলেই হয়তো টেনশনটা হচ্ছিল। হাকোদাতে থেকে টোকিও প্রায় 900 কিলোমিটার, আর এই রুটে ব্রেক জার্নি করে একবেলার মধ্যে টোকিও পৌঁছানো আদতে সম্ভব নয়। তাই ভরসা বলতে এই হাই স্পিড বুলেট ট্রেন। আর বিশেষ কিছু ভাবতে পারছিলাম না, টেনশন আর ক্লান্তি একটা সময় ঘুমে কনভার্ট হলো। সময়বেলা 1:51, আমাদের প্রায় 1 ঘন্টা পর চলা শেষ, 1 ঘন্টার কিছু বেশি। আমাদের ট্রেন পার করে এলো হচ্ছে সিনআমুরি স্টেশন। অনেক যাত্রী নেমে গেছে ট্রেন থেকে, অনেক যাত্রী উঠেছে। এখন অবধি আমাদের এই সিটে কাউকে এখনও দেখিনি, কেউ এখনও আসেনি। বাট আই ডোন্ট নো এর পরবর্তী সময় কী হবে, কারণ এখনও প্রায় 3 ঘন্টারও বেশি পথ চলা বাকি। মাঝে রয়েছে আরও বেশ কয়েকটা রেল স্টেশন। কিন্তু এই সিটে বসার সৌভাগ্যটুকু বেশিক্ষণের জন্য ছিল না, আলটিমেট উঠে আসতেই হলো। শান্তিতে ঘুমিয়েছিলাম, চোখটা খুললাম, একটা স্টেশন এলো, দেখি সামনে যাত্রী দাঁড়িয়ে, কনফিউজ হয়ে গেছে ওদের সিটে কারা বসে আছে। বুঝলাম ওদের সিট, উঠে এলাম, পিঠে ব্যাগ নিয়ে দরজার ধারে। প্রায় 300 কিলোমিটার গতি নিয়ে ছোটা বুলেট ট্রেনের সাসপেনশন এতটাই উন্নত যে কামরার বাইরে দাঁড়ালেও বিশেষ ঝাঁকুনি কিংবা সাউন্ড দুটোর একটাও নেই। ঠিক যেন ফ্লাইটে ট্রাভেল করছি, অনেকটা সেরকম। আমাদের যাত্রাপথের আরও একটা স্টেশন যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন। কিছু যাত্রী নেমে গেল, কিছু যাত্রী উঠবে, দেখা যাক যে এই নামা ওঠার মধ্যে আমাদের জন্য কোনো দুটো সিট ফাঁকা হয় কিনা। দেখুন সমস্ত যাত্রীরা লাইন দিয়ে উঠছে, এই ব্যাপারটা এদের খুব ভালো, লাইন মেনটেন করা। দুটো সিট ফাঁকা হয়েছে, ভাবছিলাম বসবো কিনা, তারপর দেখলাম সবাই উঠে যাক, যদি ফাঁকা থাকে তবেই বসবো, নাহলে বসবো না। মানে ইয়ার কি মারছো নাকি, একটা মানুষ জায়গা পায়নি আর তুমি ফোন অন রেখে সবসময় দেখতে চাও? অবজার্ভ করতে চাও, কারণ তুমি অবজারভার নাকি? তোমার কি ভোটের ডিউটি পড়েছে, তুমি অবজারভার? ঠিক আছে, খাও বিরিয়ানি, আমার পিন্ডি চটকে বিরিয়ানি করো, আমার পিন্ডি দিয়ে, পিন্ডির বিরিয়ানি। ওই ট্রেনটার সঙ্গে এই ট্রেনটা জয়েন করবে। অনেকে ভিডিও করছে, যদি এই ট্রেনটা ছেড়ে চাপ খেয়ে যাবো। 47 হয়ে গেছে, 3 মিনিটের মধ্যে কি জয়েন সম্ভব নাকি? একটা বুলেট ট্রেনের সাথে একটা বুলেট ট্রেনকে জয়েন করে দেখুন, হায়াবুসা। পিঙ্ক কালারের ট্রেনের সঙ্গে সবুজ কালারের ট্রেনের জয়েন্ট। সবাই এখানে ভিডিও টিডিও করছে। কাপলিংটা দেখুন, কাপলিং সিস্টেমটা। ট্রেনটা অচিরেই কত বড় হয়ে গেল, জয়েন্ট হয়ে গেল। 48, 50 ট্রেন ছাড়বে, তাড়াতাড়ি ছুটি ভাই, ট্রেন মেন ছেড়ে দিলে আমি চাপ খেয়ে যাবো। ও গ্রিন ক্লাস, কোথায় আমার ক্লাস? ও 2 মিনিট সময় আছে, বোঝা যায় না এদের টাইম ফাইম। যদি আগে আবার ট্রেন ছেড়ে দেয়, দরজা বন্ধ হয়ে যায়, গল্প গুটিয়ে যাবে। একটা প্রশ্ন হয়তো অনেকের মনেই আসতে পারে, ট্রেন মিস হলে অন্য ট্রেনে সিট পেয়ে জার্নি করার কোনো কি উপায় নেই? ধরুন আমি এরকম জায়গা পেলাম না, তো তাহলে আমি স্টেশন পর্যন্ত এলাম, আমাকে একটু ম্যাপে দেখে নিতে হবে যে এর পরবর্তী কোন স্টেশন থেকে ট্রেন রয়েছে, যে ট্রেন টোকিও যাবে। আমরা যখন বহরমপুর থেকে শিয়ালদা গিয়ে ডিরেক্ট ট্রেনের টিকিট পাই না, তখন আমরা কী করি যে বহরমপুর থেকে দেবগ্রাম থেকে আবার শিয়ালদা, মানে ব্রেক জার্নি করি। একই ট্রেনের ব্রেক জার্নি কিংবা বিভিন্ন ট্রেনের ব্রেক জার্নি, যে আমি বহরমপুর থেকে কৃষ্ণনগর গেলাম, কৃষ্ণনগর থেকে এই ট্রেন ছেড়ে দিয়ে অন্য লোকাল ট্রেনে গেলাম। এখানেও ব্যাপারটা তাই, এখানে কিন্তু দুটো বুলেট ট্রেনের মধ্যে কানেক্টিং করা যায়। এগুলো টিকিট ভেন্ডিং মেশিন থেকেও করা যায়, জিআর অফিস থেকেও করা যায়। বাট আমি সব ঝামেলা এবার যাইনি, কারণ টাইম কোথায়, একটা ট্রেনের সাথে একটা ট্রেনের টাইমের তো মানে কম, আমাকে টোকিও পৌঁছাতে হবে, ওসব ঝামেলা যায়, কিন্তু এগুলো করা যায় এখানে। যদি আমাদের কাছে জিআর পাস না থাকতো, সেক্ষেত্রে এই ট্রেনে হাকোদাতে থেকে টোকিও পর্যন্ত ভাড়া লাগতো ভারতীয় টাকায় অ্যাডাল্ট 14,223 টাকা, এবং 6 থেকে 11 বছর পর্যন্ত বাচ্চাদের 7,112 টাকা। শুধু জাপান বলেই নয়, আগামী দিনে যারা দুবাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, হংকং কিংবা চায়না ট্যুর প্ল্যান করছেন, বিভিন্ন অ্যাক্টিভিটি বুক করার জন্য ক্লুক অ্যাপ ইউজ করতে পারেন। ট্রিপের খরচ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েই যাবেন। আরে ডালপুরি কই?
যতগুলো যাত্রী নেমেছিল ততগুলো যাত্রী এবার উঠেছে, কাজে আমাদের আর বসার সুযোগ হয়নি, দাঁড়িয়েই আছে এখানে, আর 1.5 ঘন্টার মতো সময় দাঁড়িয়ে কাটিয়ে দেবো। বসার জায়গার চিন্তা এক প্রকার ছেড়েই দিয়েছিলাম, কিন্তু খিদে সেটার সাথে বোঝাপড়া করা খুবই মুশকিল। কোন সকালে 1 কাপ চা আর 2টো বিস্কুট খেয়ে বেরিয়েছি, এদিকে লাগাতার জার্নি, প্ল্যাটফর্ম থেকে কিছু কিনে খাবো বা ট্রেনের প্যান্ট্রিকার থেকে কিছু নেব, দুটোর একটা উপায় নেই। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, লাস্টে এখানেই বসে পড়লাম। ওখানে সুটকেসের উপরে, ট্রলির উপরে ছোট্ট একটা বাচ্চাও বসে রয়েছে বাবার সাথে। বসে বসে তো ভাই সময় কাটছে না, সঙ্গে তো লুডো নেই যে খেলবো, হ্যাঁ খিদে জরুর পাচ্ছে, তো খুলে নিয়েছি ভাই। ঘুরি আর চানাচুর চলছে এখানে বসে বসে। এটা একটা লাইফ টাইম অভিজ্ঞতা, যা বলবো। আর বুলেট ট্রেনে দরজার ধারে বসে পুরো চানাচুর কাটছি সিট না পেয়ে। টিটি রয়েছে, মানে সুপারভাইজার রয়েছে, পুলিশ রয়েছে, সবাই দেখছে, কেউ কিন্তু কিছু বলছে না। আশা করি ইন্ডিয়ান রেলও নামিয়ে দেবে না আমাকে। আমরা শান্ত স্টপে এখানে বসে আছি, আমি বসে আছি, সুমিত বসে আছে। ইয়া ব্লগার follow you. Hey, YouTube. ইউটিউব। ট্রেনের যাত্রী এই ভদ্রলোক ফিলিপাইন্সের, ভ্লগ করছি দেখে বেশ আগ্রহের সঙ্গে আলাপ করতে এলেন। নিজের ইচ্ছেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিলেন, অথচ আমাদের বাঙালি দর্শকদের 60% আজও চ্যানেল সাবস্ক্রাইব করতে সংকোচ বোধ করে, আর বাকি 40%, হ্যাঁ, তাদের সঙ্গে নিয়ে একদিন না একদিন ইতিহাস নিশ্চয়ই লিখব। 2025 সালে অনেক দেশ আমাদের বাকেট লিস্টে। Gary, থ্যাংক ইউ I'll follow you. My friends, 10 more. এটা হচ্ছে ওমিয়া, এরপরে আসবে হচ্ছে উনো, তারপরে আসবে হচ্ছে টোকিও। এত বড় শহর, কোথাও কোনো গাছ নেই, কিন্তু শুধু বাড়ি ঘর অফিস কংক্রিটের জঙ্গল, কিন্তু কোথাও গাছপালা নেই। বুলেট ট্রেন কখনো লেট করে না, কিংবা বুলেট ট্রেন কেন এত ফাস্ট, তার কারণ এটাই যে বুলেট ট্রেনের স্টেশন, ট্র্যাক কিংবা সিগন্যাল সিস্টেম সম্পূর্ণ আলাদা। অন্যান্য লোকাল কিংবা এক্সপ্রেস ট্রেনের সাথে এর কোনো কানেকশনই নেই। এর ব্রেক সিস্টেম এতটাই উন্নত যে ট্র্যাকে বা সিগন্যালে কোনো সমস্যা হলে, কোনো পয়েন্টস কাজ না করলে কিংবা সামনে কোনো ট্রেন থাকলে এই ট্রেন অটোমেটিক দাঁড়িয়ে যায়। চায়না, রাশিয়া কিংবা জাপান সব জায়গাতে এই ট্রেনের টেকনোলজি অলমোস্ট সেম। এটা হচ্ছে উনো স্টেশন, এরপরেই আসবে হচ্ছে টোকিও। বাই বাই। এরা সব ফিলিপিন্স থেকে বেড়াতে এসছে। কি এনার্জি! বাতে বাতে। এদেরকে কি ননির গানটা শোনাবো? ননির গানটা কয়েক ঘন্টা ছাড়া পুরো জার্নিটা দরজার কাছে বসে দাঁড়িয়ে কাটিয়ে দিলাম। এখানে সব শর্ট ভিডিও বানাচ্ছি আর আমার ইনস্টাগ্রামে সব আপলোড করছি। যারা এখনো অবধি আমাকে আমার ইনস্টাগ্রামে ফলো করেননি, করে নিতে পারেন। এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল। ওই দিক থেকে ট্রেন নামছে। সময় বেলা 5টা, আমরা পৌঁছে গিয়েছি টোকিও স্টেশনে। এবার আমাদের এখানে নিতে হচ্ছে মেট্রো। আমরা যাবো হচ্ছে হিকাওয়াড়ি, সেই জায়গা যেখানে আমরা আজকে এয়ারবিএনবি বুক করেছি। তো এবার আমাদেরকে ট্রান্সফার হতে হবে মোটামুটি এখান থেকে 18 কিলোমিটার দূরে, আর সময় লাগতে পারে ওই 32 মিনিট মতো। যে দেখুন ট্রেনটা করে চেক হয়, সিকিউরিটি সিস্টেম অপারেশন দেখুন, এখান দিয়ে দরজা রয়েছে, হ্যাঁ, এই দরজা দিয়ে গিয়ে ট্রেনের চাকা ফাঁকা সব কিছু চেক হয়। এটা হচ্ছে এই স্টেশনের ওয়েটিং রুম। পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য আমাদের এই টোকিও স্টেশন থেকে ট্রেনের পরিবর্তন করতে হবে। যেমন ধরুন, আপনি কোনো এক্সপ্রেস ট্রেন ধরে দমদমে নেমেছেন, এবার দমদম থেকে মেট্রো ধরে আবারও আপনি যাবেন গড়িয়া। ব্যাপারটা এই রকম। জিআর পাস ছাড়াও টোকিওর সাবওয়ে ট্রেনে যাতায়াত করার জন্য 24, 48 কিংবা 72 ঘন্টার ট্র্যাভেল কার্ড হয়। এই কার্ড দিয়ে টোকিও এবং তার আশেপাশের অনেক জায়গা সাবওয়ে ট্রেনে অ্যাক্সেস করা যায়। স্টেশন ছাড়াও ক্লুক অ্যাপ থেকে এই কার্ড সহজেই বুক করা যায়। 24 ঘন্টার জন্য খরচ হতে পারে 491 টাকা। তবে এই সাবওয়ে ট্রেনের পাস জিআর লাইনে কাজ করবে না। ঠিক যেমন কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড নিয়ে শিয়ালদা ডিভিশনের ট্রেনে ট্র্যাভেল করা যায় না। তবে স্মার্ট কার্ড নেওয়ার আগে পরিকল্পনায় পরিবর্তন এনে আমরা ঠিক করলাম আপাতত এয়ারবিএনবি না গিয়ে টোকিও স্টেশনের লকারে আমাদের লাগেজ রেখে টোকিওর ইলেকট্রনিক সিটি আখিয়াবাড়া ভিজিট করে আসব। আমরা আমাদের ব্যাগ রেখে দিলাম লকারে এবং চলে এলাম হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেন ফর আখিয়াবাড়া অ্যান্ড উনো। আমরা আখিয়াবাড়া যাব, এখান থেকে 2টো স্টপেজ, খুব বেশি দূরে নয়। বাপরে ভিড়! আমরা
আছি 5 নম্বর কামরায়, ওই জন্য লেখা আছে 5টা লাল হয়ে আছে, আর ট্রেনটা আছে 10 নম্বর কামরার। এই যে নেক্সট স্টেশন কান্ডা, কান্ডার পরেই আসবে হচ্ছে আখিয়াপাড়া। সন্ধ্যে তো অনেক আগে হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি আখিয়াপাড়াতে। এখানে রয়েছে আখিয়াপাড়া ইলেকট্রনিক্স টাউন, যেটা জিকার বহুবার শুনেছি, কিন্তু কোনোদিন গিয়ে দেখিনি। শুনেছি ওখানে আইফোন পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, ইলেকট্রনিক জিনিস পাওয়া যায়। কাছেই 2-3 মিনিটের রাস্তা, বেশি দূর নয়, স্টেশনের কাছেই। আখিয়াপাড়াতে খানিকক্ষণ ঘোরাফেরা করার পর আমার যে অভিজ্ঞতা হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আখিয়াপাড়া এমনিতে অনেকটা বড় জায়গা, এখানে অনেক রকম ইলেকট্রনিক্স দোকান রয়েছে, গেমস, ক্যামেরা, আইফোন, নানা রকম গ্যাজেট। ধরে নিন ওই দুবাইয়ের মিনা বাজার কিংবা কলকাতা চাঁদনি চকের মতো। কিন্তু এর মধ্যে বিশেষ কিছু দোকান আছে যেখানে সেকেন্ড হ্যান্ড অ্যাপেল প্রোডাক্ট পাওয়া যায়, যেমন আইফোন, আইপ্যাড কিংবা ম্যাকবুক। এমনকি 30 থেকে 40 হাজার টাকার মধ্যেও এখানে সেকেন্ড হ্যান্ড আইফোন পাওয়া যায়। তবে কিছু দোকানে ভিডিও করার ক্ষেত্রে রেস্ট্রিকশন রয়েছে। এটা এখানকার একটা আইফোনের দোকান, রাস্তার এপারেই রয়েছে। তো এখানে আমি আইফোন দেখছিলাম, আইফোন, ম্যাকবুক, অনেক কিছু আছে, অ্যাপেলের বহু প্রোডাক্ট আছে, অ্যাপেল আছে, স্যামসাং আছে, আমার মোবাইল আছে। আর এই মোবাইলগুলো যে সেকেন্ড হ্যান্ড না, এর আবার বিচার আছে, ভাগ আছে, ABC মার্ক করা আছে, ভেতরে ক্যামেরা অ্যালাউ করছে না। অ্যাপেলের 16 প্রো ম্যাক্স লেটেস্ট ভার্সন 256 GB, ওটার যা দাম এরা বলছে তাতে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 97,000 টাকা। 97,000 টাকা মানে প্রায় 50,000 টাকা কম ভারতের থেকে। ব্যাটারি হেলথ 100, মানে একদম মিন কন্ডিশন ফোনটার, একটা স্ক্র্যাচ পাস কিছু নাই। কিন্তু কথাটা হচ্ছে যে এরা বলছে যে আমরা কিন্তু কোনো রকম ওয়ারেন্টি দেবো না, জাপানের বাইরে ওই ফোনের কোনো ওয়ারেন্টি হবে না। অথচ আমি তো ইন্ডিয়ায় নিয়ে যাই ফোনটা কিনে, ধরুন 1 লাখ টাকা দিয়ে ফোন কিনলাম, তারপরে ইন্ডিয়ায় নিয়ে গিয়ে কাজ করলো না, তখন কিন্তু অ্যাপেল আমাকে কোনো রকম ওয়ারেন্টি দেবে না। এবার ওয়ারেন্টি ছাড়া তো 1 লাখ টাকা ইনভেস্ট করা যাবে না। হ্যাঁ, যারা মানে করে দিল তারা করে দিল, ঠিক আছে, বাট আমার ক্ষেত্রে চাপ হয়ে যাবে। আমি না কখনো কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ করি না আজ অবধি। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে কেউ কিনিনি, আমার সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে খুব একটু অস্বস্তি হয়। সেই আমাদের সময়কার ভিডিও গেম, সেই সিডি, ওই যে জয়স্টিক, ওই যে সেই কম্পিউটারের ক্যাসেট, এই যে চলছে মারিও। আমার যেটা মনে হলো, নতুন ফোন দুবাই অনেক সস্তা, আর এখানে যে সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ক্যারি করবে না, তো নিয়ে গেলে রিস্ক আপনার। এই আখিয়াপাড়াতেও বিগ ক্যামেরা শপ রয়েছে। 5 তলা মল জুড়ে খেলনা, ইলেকট্রনিক্স জিনিস, মোবাইল ফোন কিংবা অ্যাক্সেসরিজ এইসব বিক্রি হচ্ছে। এর আগে ওসাকা কিংবা সাপোরো শহর ভিজিট করার সময় বিগ ক্যামেরা শপ ব্লগে দেখিয়েছি। তবে আখিয়াপাড়ার বিগ ক্যামেরা শপ সবচাইতে বড়, এবং এখানেও সব জিনিস ট্যাক্স ফ্রি। বিগ ক্যামেরা যেটা টোকিওতে আছে, এখানে কিন্তু নিও গ্লোবাল ডেবিট কার্ড যেটা আছে সেটা দিয়ে কিন্তু কাজ হচ্ছে, আমি তো অলরেডি সব ট্রানজ্যাকশন করছি। আগামী দিনে যারা জাপান ট্যুর প্ল্যানে রাখছেন, আপনাদের শপিংয়ের তালিকায় জাপানের ঘড়ি অবশ্যই কিনবেন। তবে ইলেকট্রনিক্স জিনিস কেনা কিংবা ট্যাক্স ফ্রি করার ক্ষেত্রে আপনার পাসপোর্ট অবশ্যই লাগবে। ইলেকট্রনিক্স জিনিস ছাড়াও এই আখিয়াপাড়াতে বিভিন্ন রকম জাপানিজ রেস্টুরেন্ট এবং সুভেনিয়ার শপ রয়েছে, যেখান থেকে আপনারা শপিং করতে পারবেন, তাও আবার ট্যাক্স ফ্রি। আখিয়াপাড়াতে ট্যাক্স ফ্রি আর কি স্টোর রয়েছে, সুভেনিয়ার স্টোর রয়েছে, সেখান থেকে আপনারা অনেক কিছু কিনতে পারবেন। যেমন এখানে খুব সুন্দর সুন্দর পুতুল রয়েছে, এখানে সুন্দর সুন্দর কাপ রয়েছে, বিভিন্ন ধরনের চপস্টিক রয়েছে, বাচ্চাদের এরকম সুন্দর সুন্দর ছাতা রয়েছে। আপনারা প্রিয়জনকে যে উপহার দেবেন তার কিন্তু মোটামুটি সব কিছু এখানে রয়েছে, প্রচুর জিনিস। সুভেনিয়ার শপ থেকে অন্যান্য জিনিসের সঙ্গে যেটা অবশ্যই কিনবেন সেটা হলো বিভিন্ন ধরনের জাপানের চকলেট। রাত 9টার সময় সব দোকান বন্ধ হয়ে যায়, তো আমাদের নামতে হবে। আবারও দেখি কালকে বেরোবো কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। আখিয়াপাড়া থেকে ট্রেন ধরে এলাম টোকিও, তারপর লকার থেকে লাগেজ সংগ্রহ করে আবারও ট্রেন পরিবর্তন করে এলাম হিকাওয়ারি, আমাদের আগামী 2 রাতের নতুন ঠিকানা। কি করে ট্রেন পেলাম কিংবা ট্রেন পরিবর্তন করলাম সেই তথ্য দিয়ে ব্লগ আর দীর্ঘায়িত করছি না। হিকাওয়ারি স্টেশনে নামার পর এয়ারবিএনবিতে পৌঁছানো এবং চাবি খোঁজার নতুন অভিজ্ঞতাটুকু শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখান থেকে যেখানে থাকবো সেটা হচ্ছে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। ওরা ম্যাপ পাঠিয়ে দিয়েছে, সেই ম্যাপ অনুসরণ করে যেতে হবে। গুগল ম্যাপ ফলো করে ওনারের পাঠানো বাড়ির ছবি দেখে কিছুটা পথ হেঁটে খুঁজে বের করলাম আমাদের বুক করা এয়ারবিএনবি রুম। আমরা খুঁজে খুঁজে এই জায়গাটা এসেছি, মানে এগুলো সব ছবিতে দেওয়াই আছে, ছবি মিলিয়ে এলাম। এবার এইটা অন হবে, এইটা কোথায় পাবো, এই কোডটা এইখানে হাত দিচ্ছে, এখানে নয়, অনেক খুঁজে খুঁজে এইটাকে প্রেস করলাম, এই দেখুন এইখানে রয়েছে হচ্ছে লক কোডটা। এখানে লক কোড কত আছে, এই যাবত আমরা যেরকম জায়গা ছিলাম তার থেকে এটার যা ভাড়া নিয়েছে অনেকটা বড়। ওহ, এইটাই দরকার ছিল যে একটা গ্যাস, অন্তত ভাতটা করে খেতে পারবো। গ্যাস আছে, মাইক্রোওয়েভ আছে, ইলেকট্রিক কেটেল আছে। এটা কি টোস্টার নাকি? 2 রাতের জন্য আমাদের এই এয়ারবিএনবি বুকিংয়ের খরচ হয়েছিল ভারতীয় টাকায় প্রায় 12,000 টাকা। এটার জন্য নিয়েছে আমাদের 2 দিনের জন্য 12,000 টাকা। একটু আগে থেকে বুক করলে কম পড়তো। সবাইকে গুড নাইট, টাটা, লাভ ইউ। আর ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিন। টাটা।